চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ চলছে, ডাগ আউটে একজন দাঁড়ানো, তাকে আসলে খুব বেশি চেনার দরকার এতদিন পরে নেই, কিন্তু এখন দরকার পড়ছে। এই ডাগ আউটে দাঁড়িয়ে থাকা লোকটাই দায়িত্ব নিতে যাচ্ছেন বসুন্ধরা কিংসের। বসুন্ধরা কিংসের নতুন কোচ যিনি হচ্ছেন সেই রবার্তো কার্লোস মারিও গোমেজ। ৬৮ বছর বয়স, তার আন্ডারে কে কে খেলেছে সেই নামগুলো আগে একটু শুনুন। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্স যে চ্যাম্পিয়ন হলো সেই সময়ে ফ্রান্সের কোচ কে ছিলেন? দিদিয়ের দেশো। তিনি ছিলেন দিদিয়ের দেশোর কোচ। ওয়ার্ল্ডের নাম্বার 9 স্ট্রাইকার, সেই পজিশনে বললে সবার আগে কার নামটা আপনার মাথায় আসবে? রোনালদো নাজারিও। সেই রোনালদোরও কোচ তিনি ছিলেন। আর্জেন্টিনার এই যে বিশ্বকাপ জেতা দল, সেই বিশ্বকাপ জেতা দলের কোচিং স্টাফের মেম্বার হচ্ছেন রবার্তো আয়লা, পাবলো আইমার। তাদেরকে খুব ভালো করে আমরা সবাই চিনি। ২০২২ আর্জেন্টিনা যে বিশ্বকাপটা জিতলো, লিওনেল স্কালোনির দলের কোচিং স্টাফে ছিলেন তারা। ফুটবলে অনেক সময় অ্যাসিস্ট্যান্ট কোচের রোলটা হেড কোচের থেকেও কোনো অংশে কিন্তু কম থাকে না। ওই যে বলছিলাম রোনালদো, পাবলো আইমার, দিদিয়ের দেশো, তাদের সবারই অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কখনো না কখনো দায়িত্বে ছিলেন সেই রবার্তো কার্লোস মারিও গোমেজ। তিনি হচ্ছেন তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজীদের নতুন কোচ। এই হেড কোচ নিয়ে কত নাটক হলো। সার্জিও ফারিয়াসকে জয়েন করানো হলো, তিনি চুক্তি করলেন। এএফসি চ্যালেঞ্জ লিগের যে প্লে অফ ছিল সেই প্লে অফে দলের সাথে তার যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু তিনি কাতারে এলেন ঠিকই, বসুন্ধরা কিংসের টিকিট দিয়েই তিনি কাতারে এসেছিলেন। পরে সেখান থেকে তিনি উড়ে চলে গেলেন ইরাকের একটা ক্লাবের দায়িত্ব নিতে। এরপর তো আসলে বসুন্ধরা কিংসকে নামতে হয়েছিল তাদের নতুন কোচ কে হতে যাচ্ছে। সার্জিও ফারিয়াসের সময় আমরা যেমনটা দেখেছিলাম যে ইমরুল হাসান, বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট, তিনিও বলছিলেন যে তারা একটু চান ব্রাজিল বা লাতিন ঘরানার ফুটবলটা বসুন্ধরা কিংস এখন থেকে খেলুক। সেটার পর তো সেই ফারিয়াসকে নেওয়া হলো। ফারিয়াসের ডিলটা যখন ভেঙে গেল, তখন আর্জেন্টাইন এই কোচের দিকেই তারা আসলে নিজেদের পরবর্তী বছরগুলোর দায়িত্বটা দেওয়ার জন্য তারা মনস্থিরটা আসলে করে ফেললেন। এই কোচের স্পেশালিটিটা কি, বা এই কোচ কোন কোন ক্লাবে আসলে কোচিং করিয়েছেন? বসুন্ধরা কিংস যখন এই এএফসির কম্পিটিশনগুলো খেলে, তখন তাদের একটা বড় আক্ষেপ হয়ে থাকে এই কম্পিটিশনগুলোতে সাকসেস আসলে না পাওয়া। এই কোচ এএফসি কাপও জিতিয়েছেন, তাকে বলা হয় গডফাদার। তাকে বলা হয় তিনি যখন এই এশিয়ার দায়িত্বগুলো ছেড়েছেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে, সেই সমর্থকরা তাকে এখনও তাদের দেশের সেই ক্লাবে দেখতে চান। সেটা তো আর হয়নি। তিনি এখন বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, তাদের দায়িত্বটাই আসলে নিতে যাচ্ছে। আর্জেন্টিনার জাতীয় দলে না খেললেও আর্জেন্টিনার টপ ডিভিশনে তিনি খেলেছেন, আর্জেন্টিনার প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নও কিন্তু তিনি হয়েছেন। এখন যদি তার খেলোয়াড়ি জীবন শেষে যদি আমরা চলে আসি তার কোচিং ক্যারিয়ারের দিকটাতে, 1995 সাল থেকে কোচিং করাচ্ছেন। তার কোচিংয়ের একজন গুরু আছেন, সেই গুরুকে অনেকেরই চেনার কথা, হেক্টর কুপার, যিনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে গিয়েছিলেন তার দলকে, ইন্টার মিলানের কোচ ছিলেন, এবং জাতীয় দলেরও যদি হিসাবটা করেন সেখানে সিরিয়া ন্যাশনাল টিমের আসলে কোচের দায়িত্ব পালন করছেন। সেই হেক্টর কুপারের সাথে একসাথে তিনি খেলেছেন। যখন কোচিংটা তার শুরু হয় 1995 সালে আর্জেন্টাইন ক্লাব লানুসে, তখন হেক্টর কুপার ছিলেন সেই লানুসের হেড কোচের দায়িত্বে। সেই হেক্টর কুপারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে তিনি জয়েন করেন। হেক্টর কুপার সেখান থেকে চলে যান যখন মায়োরকায়, তখন সেই লানুসের হেড কোচের দায়িত্বটা পান এই রবার্তো কার্লোস মারিও গোমেজ। দায়িত্ব পাওয়ার পর কোপা কনমেবল, তখন আসলে ওই 90s ঘরে এই টুর্নামেন্টটা তখন লাতিন আমেরিকায় চলতো, সেই টুর্নামেন্টের ফাইনালেও তিনি তার দলকে নিয়ে গিয়েছিলেন। এরপর তার কাছে আসলে যেই অফারটা আসে সেটা হচ্ছে মায়োরকার হেড কোচ হওয়ার দায়িত্বটা তিনি পান, কারণ হেক্টর কুপার মায়োরকা ছেড়ে তখন তিনি চলে যান ভ্যালেন্সিয়ায়। সুতরাং হেক্টর কুপারের যেই ফাঁকা জায়গাটা ছিল মায়োরকার, সেই মায়োরকায় তিনি জয়েন করেন। যদিও মায়োরকা আসলে তিনি খুব বেশি সাকসেস পাননি, তিনি সমালোচিত হয়েছিলেন তার অনেকটা ডিফেন্সিভ ঘরনার যে স্টাইল অফ প্লেতে তিনি তার দলকে খেলিয়েছিলেন সেটা নিয়ে, এবং এই জায়গাটার মধ্যেই তখন আসলে তার ক্যারিয়ারের টার্ন ওভারটা হয়। ওই যে হেক্টর কুপারের কথা বলছিলাম, হেক্টর কুপার তখন তাকে টেনে নিয়ে আসেন মায়োরকার থেকে ভ্যালেন্সিয়ায় অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। ভ্যালেন্সিয়া ওই 2টা বছর কি করেছিল জানেন? স্প্যানিশ সুপার কাপ জিতেছিল, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল 2 বার, 1999 থেকে 2000 সালে এবং 2000-এর পরের যেই আসরটা হয়েছিল। একবার তারা রিয়াল মাদ্রিদের এগেনস্টে ফাইনাল ম্যাচটা হেরে গিয়েছিল, এর পরের বার তাদেরকে হারতে হয়েছিল বায়ার্ন মিউনিকের এগেনস্টে। তারপরও ভ্যালেন্সিয়ার হয়ে লিগ জেতা হয়নি, সুপার কাপ তারা জিতেছেন সেই হেক্টর কুপার এবং রবার্তো কার্লোস মারিও গোমেজ। এরপর তারা আসলে একসাথেই চলে যান ইন্টার মিলানে। তবে সেই সময়টায় ভ্যালেন্সিয়া দলটায় পাবলো আইমার খেলেছেন, রবার্তো আয়ালা খেলেছেন সেই দলটার মধ্যে, দিদিয়ের দেশো, যার কথা আসলে বলছিলাম, সেই দিদিয়ের দেশো ওই সময়টার মধ্যে ভ্যালেন্সিয়া দলে কিন্তু খেললেন। যখন ইন্টার মিলানে আসা হলো, ইন্টার মিলান তখন নতুন করে একটা সেট আপ তারা ক্রিয়েট করলো।
আর্জেন্টাইন কোচিং প্যানেল, আর্জেন্টাইন প্লেয়ারদের আধিক্য তখন সেই সময়টায় 2001 থেকে 2003 সেই সময়টা আমরা ইন্টার মিলানে দেখলাম। তবে ইন্টার মিলানের কিন্তু চ্যাম্পিয়ন্স লিগটা আসলে সেই সময়টাতে জেতা হয়নি, যেটার দায়ভার নিয়েই পরে হেক্টর কুপারকে সরে যেতে হয় এবং হেক্টর কুপারের সাথে এই রবার্তো কার্লোস মারিও গোমেজের সম্পর্কটাও কিন্তু তখনই ছিন্ন হয়ে যায়। তবে রোনাল্ডো নাজারিওর কথা আমরা বলছিলাম, রোনাল্ডো নাজারিও প্রথম বছরটা ইন্টার মিলানে যখন এই হেক্টর কুপার এবং মারিও গোমেজরা আসলেন তখন সেই রোনাল্ডো নাজারিও ইন্টার মিলানে তখন খেলেছেন, ক্রিশ্চিয়ান ভিয়েরিকে আমরা খেলতে দেখেছি এবং পরের বছরটায় গ্যাব্রিয়েল বাতিস্তুতা, আর্নান ক্রেসপো তাদের সবাই ওই ইন্টার মিলানের ওই দলটার মধ্যে কিন্তু ছিল। যদিও যেহেতু ইন্টার মিলান ওই কন্টিনেন্টাল সাকসেসটা পায়নি এবং সিরিয়া চ্যাম্পিয়নও তারা ওই 2 বছরের 1 বছরও হতে পারেনি, সে কারণে কিন্তু চাকরিটা চলে যায় হেক্টর কুপারের এবং সেই সাথে এরপর যখন তারা আলাদা হয়ে যায় হেক্টর কুপারের কাছ থেকে, এরপর তিনি আর্জেন্টিনার দলে কাজ করেছেন, ইকুয়েডরের দলে কাজ করেছেন। পরে মনে হলো এশিয়ান কন্টিনেন্টের দিক থেকেও আসলে তাকানো যায়। 2015 সালে তিনি যোগ দেন মালয়েশিয়ার ক্লাব জোহর দারুল আজিমে এবং সেখানেই এএফসি কম্পিটিশন, এখন তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এই ধরনের হচ্ছে কম্পিটিশনগুলো ছিল, তখন হচ্ছে এএফসি কাপ যেটা বসুন্ধরা কিংস এর আগে খেলে কখনোই তারা সাকসেসটা পায়নি, সেই এএফসি কাপে তিনি চ্যাম্পিয়ন করেছিলেন মালয়েশিয়ার সেই জোহর দারুল তাজিমকে। এরপর মালয়েশিয়াতেও তাকে অফার করা হয়েছিল মালয়েশিয়া ন্যাশনাল টিমে, যদিও তিনি মালয়েশিয়া ন্যাশনাল টিমের সাথে সম্পর্কটা লম্বা হয়নি। ইন্দোনেশিয়ায় কাজ করেছেন, ইন্দোনেশিয়ায় কাজের সময় আমরা দেখেছি আরও একবার এএফসি কাপ জয়ের একটা সুযোগ তার কাছে ছিল, যদিও শেষ পর্যন্ত হয়নি। এবং বাংলাদেশে তিনি শুধু একাই আসছেন না, তার সাথে একজন ফিটনেস ট্রেনারও থাকছেন, সেটাও একজন আর্জেন্টাইন ফিটনেস ট্রেনার, এবং তাদেরকে নিয়ে বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজের তাদের যে স্বপ্নটা রয়েছে সেই স্বপ্নটা তারা দেখতে যাইছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.